নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন চলছে। শুরু হয়েছে তর্ক বিতর্ক। আজকে আমি সেই টপিকটি নিয়ে আলোচনা করব। আমার টপিকের নাম গভর্নর ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে রাজ্যপাল। আজকের টপিকে রাজ্যপাল নিয়ে আলোচনা করব, যা কম্পিটিটিভ এক্সামের পলিটিতে খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে বর্তমান পশ্চিমবঙ্গ রাজনীতিতে হট টপিক হলো রাজ্যপাল সংঘাত। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজ্যপাল সংঘাত চলছে, আর তার মধ্যেই এই যে নির্বাচন চলছে, সেই নির্বাচনের মধ্যেই এই সংঘাতে নতুন একটি বিষয় সংযুক্ত হয়েছে, যে রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে মহিলা শ্লীলতাহানির অভিযোগ। এক মহিলা পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে, আর সেই নিয়েই কিন্তু সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, রাজ্যপাল এবং সরকার পক্ষের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা চলছে। তো তাহলে আর আজকের ভিডিওতে সেইটাই দেখে নেব যে রাজ্যপালের ক্ষমতা কী, রাজ্যপালের বিরুদ্ধে এরকম অভিযোগ এলো কেন, আর রাজ্যপাল কি তাহলে এবার গ্রেপ্তার হতে পারে, রাজ্যপাল কি এবার শ্লীলতাহানির অভিযোগে জেলে যাবে, সেই নিয়ে কিন্তু চারিদিকে জোর বাকবিতণ্ডা, জোর গুঞ্জন বা তর্ক বিতর্ক চলছে। তো আজকের ভিডিওতে পুরো বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো করে দেখুন, আর আপনি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে আপনার মতামত কি, রাজ্যপালকে গ্রেপ্তার করা উচিত না উচিত নয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও রাজ্যপাল, ভারতীয় সংবিধানে রাজ্যপাল বা গভর্নর। যেটা জানা যাচ্ছে যে সেক্সুয়াল মলেস্টেশন অর্থাৎ শ্লীলতাহানি বা শ্লীলতাহানি বা অসম্মান বা সম্মানহানির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে যে বর্তমানে রাজ্যপাল অতি সক্রিয়। যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ উঠছে, ভোট দিতে না দেওয়ার অভিযোগ, খুন মারামারি ইত্যাদি যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দেখার জন্য ভোটের দিন রাজভবন থেকে সারা রাজ্যের নির্বাচন পরিদর্শনের জন্য তিনি রাজভবনে পিস রুম নামে একটি দপ্তর খোলে, আর সেই দপ্তরে কাজ করছিলেন একজন মহিলা কর্মী, যিনি অস্থায়ী মহিলা কর্মী অর্থাৎ কন্ট্রাকচুয়াল ফিমেল স্টাফ। আর এই মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে তার শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন মাননীয় রাজ্যপাল তাকে চাকরিতে সুযোগ করে দেওয়ার জন্য তার রুমে ডেকে তাকে শ্লীলতাহানি করেছে বা কুপ্রস্তাব দিয়েছে। একবার নয়, একাধিকবার তিনি এই কুপ্রস্তাব দিয়েছেন এই মহিলাকে। আর তারপরে এই মহিলা রাজ্যপালের যে পুলিশ বুথ আছে সেখানে অভিযোগ করে, আর পরে রাজভবনের পুলিশ বুথ এই পুরো ঘটনাটিকে যে হেয়ার স্ট্রিট থানাতে পাঠিয়ে দেয়, আর হেয়ার স্ট্রিট থানার পুলিশ সেই মহিলাকে ইনভেস্টিগেশন করছে বা ইন্টারোগেট করছে টোটাল বিষয়টির সত্যতা যাচাই করার জন্য। তাহলে কি এই যে পুলিশ মহিলার অভিযোগে তদন্ত শুরু করেছে, তাহলে কি এবার রাজ্যপাল গ্রেপ্তার হবে, সেই নিয়ে কিন্তু জোর গুঞ্জন চলছে। আর তার সাথে পুরনো যে রাজ্যপাল সংঘাত, সেটা কিন্তু সামনে এসেছে। কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি নেতারা বলছে এটা রাজ্য সরকারের একটা সাজানো ঘটনা, কারণ নির্বাচন চলছে, তাই রাজ্যপালের বিরুদ্ধে এরকম ফালতু অভিযোগ বা সাজানো অভিযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে রাজ্য সরকারের শাসক দল। অন্যদিকে রাজ্য সরকারের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে যে এই যে রাজ্যপাল খারাপ কাজটি করেছে, তার জন্য রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক বা তাকে অপসারিত করা হোক। অন্যদিকে রাজ্যের যে আদার্স যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তারা বলছে টোটাল বিষয়টি তদন্ত হওয়া উচিত এবং ঘটনা যদি সত্যি হয় তাহলে রাজ্যপালের অপসারণ করা উচিত, আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে মহিলাটার বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কি রাজ্যপাল সত্যি গ্রেপ্তার হবে, সেই নিয়েটাই কিন্তু এখন বড় প্রশ্ন, সেটা দেখব। তার আগে রাজ্যপালের ভারতীয় সংবিধানে কি কি ক্ষমতা দিয়ে আছে, কি কি অবস্থান আছে তা দেখে নেব। গভর্নর অফ স্টেট অর্থাৎ রাজ্যের
রাজ্যপাল। একজন রাজ্যের যিনি রাজ্যপাল হন তিনি সেই রাজ্যের প্রথম ব্যক্তি, আর তিনি সেই রাজ্যের কনস্টিটিউশনাল হেড অর্থাৎ সাংবিধানিক প্রধান। একটি রাজ্যে যে সমস্ত কাজগুলি হয়, সরকার যাই কোনো কাজ করুক না কেন, সমস্ত কাজ কিন্তু এই রাজ্যপালের নামে হয়। আর একজন রাজ্যপাল তিনি লিঙ্ক হিসাবে কাজ করেন স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যদি ঠিকঠাক কাজ করে তিনি কিছু করেন না, যদি স্টেট গভর্নমেন্টের কাজে কোনো গোলযোগ দেখা যায় বা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে, তখন সেই রিপোর্ট তিনি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেন। আর কি, রাজ্যপাল থাকেন কোথায়? রাজ্যপাল থাকেন রাজভবনে। আর রাজ্যপালের যে গাড়ি আছে সেই গাড়িতে কিন্তু কোনো নাম্বার থাকে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন। এখন ভারতীয় সংবিধানে রাজ্যপালের অবস্থান কোথায়? ভারতীয় সংবিধানের পার্ট 6 অর্থাৎ ষষ্ঠ অংশে এই রাজ্যপালের কথা বলা আছে। কত থেকে কত নম্বর ধারা? আর্টিকেল 153 থেকে 167 নম্বর ধারাতে রাজ্যপালের স্থান দেওয়া হয়েছে। এখন রাজ্যপালকে কিভাবে নিয়োগ করা হয় বা কে নিয়োগ করেন? রাজ্যপালকে সরাসরি নিয়োগ করেন দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো কোনো ব্যক্তিকে রাজ্যপাল করেন না বা গভর্নর করেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট যে রেকমেন্ডেশন দেয় যে এই ব্যক্তিকে এই রাজ্যে রাজ্যপাল করতে হবে, প্রেসিডেন্ট কিন্তু সেই রেকমেন্ডেশনে সিলমোহর দেয় বা সেই ব্যক্তিকেই রাজ্যপাল করে। তবে সেই ব্যক্তিকে রাজ্যপাল করার আগে প্রেসিডেন্ট সেই নির্দিষ্ট রাজ্যের সরকারের সঙ্গে কিন্তু একটা আলোচনা করে নেন বা করতে পারেন, তবে তিনি কোনো ব্যক্তিকে সেই রাজ্যের রাজ্যপাল করেন। কিন্তু রাজ্যপালকে নিয়োগ করলো তো রাষ্ট্রপতি, তাহলে শপথ বাক্য পাঠ করায় কে? একজন রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, কিংবা প্রধান বিচারপতি যদি না থাকেন তাহলে ওই হাইকোর্টের সবথেকে সিনিয়র মোস্ট বা বয়স্ক বিচারপতি ওই রাজ্যপালকে তিনি শপথ বাক্য পাঠ করান। এখন কোন ব্যক্তি বা কোন যোগ্যতা থাকলে একজন ব্যক্তি তিনি কোন একটি রাজ্যের রাজ্যপাল হতে পারেন বা এলিজিবিলিটি? যখন কোনো একজন ভারতীয় ব্যক্তি যার বয়স 35 বছর সেই কিন্তু কোনো রাজ্যের রাজ্যপাল হতে পারেন, বা রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স লাগবে 35 বছর লাগবে। 35 বছর হলেই তিনি রাজ্যপাল হতে পারবেন। তবে মনে রাখতে হবে যিনি ওই রাজ্যের রাজ্যপাল হচ্ছেন তাকে কিন্তু ওই রাজ্যের বাসিন্দা হওয়া চলবে না, তাকে বাইরের রাজ্যের বাসিন্দা হতে হবে বা সেম রাজ্যের তিনি বিলং করতে পারবেন না। তার সাথে তিনি যখন রাজ্যপাল হবেন, তিনি রাজ্যপাল থাকাকালীন তিনি এমপি পদ, রাজ্যসভা বা লোকসভার এমপি থাকতে পারবেন না, কিংবা রাজ্যের এমএলএ থাকতে পারবেন না। যদি তিনি এমপি বা এমএলএ থাকেন তাহলে তাকে আগে পদত্যাগ করতে হবে, তারপরে তিনি রাজ্যপাল হতে পারবেন। এখন তিনি যখন রাজ্যপাল হচ্ছেন তখন তিনি কোনো সরকারি অফিসের পদে বা পোস্টে থাকতে পারবেন না। যদি তিনি থাকেন আগের থেকে তাহলে সেই পোস্ট থেকে তাকে অবসর নিতে হবে বা পদত্যাগ করতে হবে, তবে তিনি রাজ্যপাল হতে পারবেন কোনো একটি রাজ্যের। এখন রাজ্যপালের টার্ম কতদিন বা কতদিনের জন্য একজন রাজ্যপালকে নিয়োগ করা হয়? ম্যাক্সিমাম 5 বছরের জন্য একজন রাজ্যপালকে নিয়োগ করা হয়, অর্থাৎ রাজ্যপালের টার্ম বা মেয়াদ হচ্ছে ম্যাক্সিমাম 5 বছর। কিন্তু মেনলি রাজ্যপাল থাকা না থাকা তার পদের যে মেয়াদ এটা নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছার মতো বা ইচ্ছার উপরে। রাষ্ট্রপতি চাইলেই তাকে সেখান থেকে রিমুভ করে দিতে পারেন বা তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। বিশেষ করে কেন্দ্র সরকারের মতের উপর নির্ভর করে, কেন্দ্র সরকার রাষ্ট্রপতিকে যা বলেন সেটাই কিন্তু রাষ্ট্রপতি করেন, চাইলে তিনি রাখতে পারেন কিংবা তাকে সরিয়ে দিতে পারেন। আবার অনেক সময় রাজ্যপাল নিজেও পদত্যাগ করেন, তিনি রাষ্ট্রপতিকে রেজিগনেশন লেটার দিয়ে তিনি পদত্যাগ করতে পারেন। তবে মনে রাখতে হবে একজন ব্যক্তি শুধু যে একটি রাজ্যের রাজ্যপাল হবে তা নয়, একজন ব্যক্তি 2টি রাজ্যেরও রাজ্যপাল হতে পারেন। তবে তখন তার যে বেতন সেই বেতনটা কিন্তু ডবল হবে না, সেই বেতনটা ওই 2টি রাজ্যকে ভাগ করতে হবে বা ভাগ দিতে হবে। যখন কোনো এক ব্যক্তি একটি রাজ্যের রাজ্যপাল হন তিনি কিন্তু চাইলে পরবর্তী ক্ষেত্রে ওই রাজ্যের রাজ্যপাল আবার হতে পারেন, কিংবা অন্য কোনো রাজ্যের কিন্তু তিনি রাজ্যপাল হতে পারেন পরবর্তী ক্ষেত্রে। এখন রাজ্যপালের ক্ষমতা বা রাজ্যপালের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যপালের প্রধান কাজ হচ্ছে অ্যাসেন্ট অন বিল,
যে সমস্ত বিলগুলি হয়, যে বিলগুলি রাজ্য বিধানসভায় পাস হয়ে আসে, সেই বিলগুলি রাজ্যপাল যখন সাইন করেন তারপরে কিন্তু সেটি আইনে পরিণত হয়। রাজ্য বিধানসভায় কোনো বিল পাস হলে সেটিকে রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়, রাজ্যপাল সেখানে সাইন করলেই সেটি আইনে পরিণত হবে। কিন্তু এই যে তিনি সাইন করবেন, এখানে কিন্তু তাকে ভেটো পাওয়ার দেওয়া আছে। তিনি যদি দেখেন বিল ঠিক আছে, তিনি সাইন করে দিতে পারেন, তিনি আবার সাইনকে উইথহোল্ড রাখতে পারেন, কিংবা যদি দেখেন যে বিলে কোনো একটা গোলমাল আছে, তখন তিনি সেই বিলটাকে পাঠিয়ে দেন কারেকশনের জন্য রাজ্য বিধানসভায়। অনেক সময় তিনি আবার সাইন না করে রিজার্ভে রেখে দেয়। অনেক সময় যদি কোনো বিল ন্যাশনাল রি ইস্যু হয়, তখন রাজ্যপালের কাজ হচ্ছে রাষ্ট্রপতির কাছে সেটাকে কনসিডারেশনের জন্য পাঠানো, তারপরে সেটা কিন্তু আইনে পরিণত হবে। দ্বিতীয় কি, নেক্সট, রাজ্যপাল হলেন সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ ইন স্টেট, অর্থাৎ কোনো একটি রাজ্যের কেন্দ্র সরকারের তিনি প্রতিনিধি। মনে রাখতে হবে আমাদের দুইটি সরকার, ফেডারেল সিস্টেম, কেন্দ্রে এক সরকার, রাজ্যে এক সরকার। যদি দেখা যায় যে কোনো রাজনৈতিক দল কেন্দ্রেও আছেন রাজ্যেও আছেন, যেটাকে আমরা বলি ডবল ইঞ্জিন, তাহলে তো গোলমাল নেই। কিন্তু দেখা যায় যে কেন্দ্রে একটি রাজনৈতিক দল আছেন আর ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই রাজ্যে, তখন যাতে সেই রাজ্যে কি ঘটছে না কি হচ্ছে সেটাকে জানার জন্য বা রিপ্রেজেন্টেটিভ কিন্তু এই রাজ্যপালকে পাঠায় সেন্ট্রাল গভর্নমেন্ট, রাষ্ট্রপতির দ্বারা সেখানে তাকে নিয়োগ করা হয়। এবং এই রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি, আইন শৃঙ্খলার উপরে নজর রাখেন। তিনি সরাসরি তার কোনো ক্ষমতা না থাকলেও তিনি সমস্ত রিপোর্ট পাঠান কার কাছে? হোম মিনিস্টারের কাছে পাঠান আর আমাদের প্রেসিডেন্টের কাছে পাঠান। এবং যদি কোনো রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তখন সেই রাজ্যের উপরে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য তিনি কেন্দ্র সরকার বা প্রেসিডেন্টের কাছে তিনি রেকমেন্ড করেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এখানে প্রেসিডেন্ট রুল জারি করা হোক বা 356 জারি করা হোক। এখন আর কি, আর হলো যে রাজ্যপালের আরেকটা কাজ হচ্ছে যে কোনো রাজ্যের বা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আর মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করা। অর্থাৎ যখন কোনো রাজ্যের বিধানসভা ভোট হয়, যে দল সব থেকে বেশি ক্ষমতা পায় সে দল যায় কি, তার যে মেজরিটি আছে এই প্রমাণপত্র নিয়ে তারা যায় রাজ্যপালের কাছে, এবং রাজ্যপাল তাকে সরকার গঠনের আহ্বান জানায় এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করান। তবেই একটা সরকার গড়ে ওঠে। আবার মনে রাখতে হবে, যদি মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র দেন, মুখ্যমন্ত্রী কিন্তু এই রাজ্যপালের কাছে তিনি তার রেজিগনেশন লেটার বা পদত্যাগপত্র দেন। আর মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র দিলে গোটা মন্ত্রিসভা কিন্তু পদত্যাগ হয়ে যায় বা তাদের ক্ষমতা থাকে না। এখন হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছে বা অন্য জাজগুলি আছে, তাদেরকে শপথ বাক্য পাঠ করায় আমাদের এই রাজ্যপাল। তার সাথে কোনো রাজ্যের জেলাতে যে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টগুলি আছে, সেই কোর্টের জাজগুলিকেও নিয়োগ করেন এই রাজ্যপাল। আর কাকে নিয়োগ করেন? রাজ্য নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশনারের চেয়ারম্যান, আবার পিএসসি চেয়ারম্যানকে তিনি নিয়োগ করেন। অ্যাডভোকেট জেনারেল, যিনি রাজ্যের সবথেকে বড় আইনজীবী বা সরকারি আইনজীবী বা সরকারি অ্যাডভোকেট, তাকে তিনি নিয়োগ করেন। আবার ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে এই রাজ্যপাল নিয়োগ করেন। তবে মনে রাখতে হবে, রাজ্যপাল সরাসরি কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন না। যদি সরাসরি নিজের ইচ্ছা মতো নিয়োগ করেন তাহলে কি হয়, তখন রাজ্য আর রাজ্যপালের মধ্যে একটা সংঘাত দেখা যায়। তাই রাজ্য সরকার যে রেকমেন্ডেশন দেয় তারপরে তিনি কিন্তু এই সমস্ত ব্যক্তিকে তাদের পদে নিয়োগ করেন। এছাড়াও রাজ্যপাল তার ক্ষমতা বলে স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি আছে বা বিশ্ববিদ্যালয়গুলি আছে, তার তিনি সাম্মানিক প্রধান বা চ্যান্সেলর হন। আর সেই সঙ্গেই ওই ইউনিভার্সিটিগুলির ভিসিকে তিনি নিয়োগ করেন। এক্ষেত্রেও তিনি যদি নিজে দায়িত্ব নিয়ে নিয়োগ করতে যান তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেয় রাজ্যপাল আর রাজ্যের মধ্যে। তাই রাজ্য সরকার যে রেকমেন্ডেশন দেয় সে রেকমেন্ডেশনের উপরেই তিনি কিন্তু নিয়োগ করেন, তিনি ডাইরেক্ট করেন না। যখন কোনো রাজ্যের বিধানসভাতে কার্যপ্রণালী শুরু হয়, প্রথম যে বিধানসভা সেটা কিন্তু রাজ্যপালের ভাষণের পরেই শুরু হয়। রাজ্যপাল অনুমতি দেওয়ার পরে রাজ্য বিধানসভার প্রসিডিং শুরু হয়। আর মানি বিল রাজ্যপালের অনুমতি নিয়েই তবেই কিন্তু রাজ্য বিধানসভাতে তোলা যায়। রাজ্যপালের আর কি ক্ষমতা আছে? পার্ডনিং ক্ষমতা বা ক্ষমা প্রদর্শন। কোনো ব্যক্তি বা দোষী, যিনি অপরাধী, যিনি শাস্তি পেয়েছেন, তার শাস্তি কম করার জন্য যদি রাজ্যপালের কাছে তিনি অনুরোধ জানান তাহলে রাজ্যপাল সেটাকে তিনি ক্ষমা করতে পারেন। তবে মনে রাখতে হবে, রাষ্ট্রপতিরও কিন্তু এই ক্ষমতা আছে। কিন্তু রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডের যদি কোনো আসামিকে তার শাস্তি থেকে ক্ষমা প্রদর্শন করতে পারেন বা মৃত্যুদণ্ডকে তিনি রেহাই করতে পারেন। রাজ্যপাল কিন্তু কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডকে রেহাই করতে পারেন না। আর কি, অর্ডিন্যান্স হোয়েন অ্যাসেম্বলি সেশন ইজ নট গোয়িং,
রাজ্যপালের আরেকটা ক্ষমতা আছে কি, অর্ডিন্যান্স জারি করা। যখন রাজ্য বিধানসভার কার্যপ্রণালী বন্ধ থাকে, অর্থাৎ বাদলকালীন অধিবেশন আর শীতকালীন অধিবেশনের মাঝে যখন হয় না যে প্রসিডিং, সেই সময় যদি রাজ্য কোনো কাজ করতে চায় তখন রাজ্যপালকে দিয়ে অর্ডিন্যান্স জারি করায়, তবে সেখানে হঠাৎ করে এবং সেখানে দ্রুততার সঙ্গে সেই কাজটি করে। তো মনে রাখতে হবে, একবার অর্ডিন্যান্স জারি করলে 6 মাসের মধ্যে কিন্তু সেটিকে রাজ্য বিধানসভায় পাস করতে হবে, নাহলে কিন্তু অর্ডিন্যান্সটা আর থাকবে না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পেশাল পাওয়ার বা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। যে স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া আছে রাজ্যপালকে, যদি দেখা যায় যে রাজ্যে কোনো বিশৃঙ্খলা ঘটেছে, রাজ্য সরকার কোনো স্টেপ নিচ্ছে না, তাহলে রাজ্যপাল কিন্তু তার স্পেশাল পাওয়ারকে বা স্বেচ্ছাধীন ক্ষমতাকে তিনি কাজে লাগাতে পারেন। আর মনে রাখতে হবে, তিনি যে কাজ করবেন সেই কাজটা কিন্তু ওই রাজ্য সরকারের অফিসারদেরকে নিয়ে থেকে করতে হবে। নিজের পছন্দ মতো বাইরে থেকে কোনো অফিসারকে নিয়ে তিনি করতে পারবেন না। ওই রাজ্য সরকারের যে সমস্ত অফিসার আছে সেই অফিসারকেই তিনি নির্দেশ দিতে পারেন এবং তিনি কাজ করতে পারেন বিশেষ ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে যে রাজ্যপালের এরকম কোনো ক্ষমতা নাই যে তিনি প্যারালাল সরকার চালাবেন, অর্থাৎ রাজ্য সরকার একটা সরকার চালাচ্ছে কিছু কিছু লোককে নিয়ে, আবার রাজ্যপালও একটা সরকার চালাচ্ছে, এরকম কিন্তু প্যারালাল সরকার কিন্তু চালাতে পারেন না। তবে এই যে স্বেচ্ছাধীন ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন, এটাকে তাকে অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া আছে, এটা কিন্তু বিশেষ ক্ষেত্রে। আর মনে রাখতে হবে, এই যদি রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেন, সেটা কিন্তু কোনো কোর্টে সেটাকে নিয়ে জানা যাবে না বা কোর্টে সেটার বিরুদ্ধে কেস হবে না, অর্থাৎ এটা ফ্রি ফ্রম অল কোর্ট। নেক্সট আমরা কি বললাম যে রাজ্যপালের পদটি অনেকটা রাষ্ট্রপতির মতো, তাহলে রাজ্যপাল আর রাষ্ট্রপতির পদের কি পার্থক্য আছে? খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট আর গভর্নর। রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক প্রধান, আর রাজ্যপাল হলেন আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতি কীভাবে নিয়োগ করা হয়? রাষ্ট্রপতি কিন্তু ইলেক্টেড মেম্বার, নির্বাচিত মেম্বার। রাজ্য বিধানসভার এমএলএরা আর রাজ্যসভা ও লোকসভার এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। অন্যদিকে গভর্নর বা রাজ্যপাল কিন্তু ইলেক্টেড পোস্ট নয়, সিলেক্টেড বা অ্যাপয়েন্টেড পোস্ট। শুধুমাত্র প্রেসিডেন্ট এই রাজ্যপালকে তিনি নিয়োগ করেন কেন্দ্র সরকারের রেকমেন্ডেশনের উপর নির্ভর করে। আর কি, যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদকে তিনি শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে রাজ্যপাল যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদকে তিনি শপথ বাক্য পাঠ করান। মনে রাখতে হবে, প্রেসিডেন্ট যখন পদত্যাগপত্র দেন তিনি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র দেন, কিন্তু রাজ্যপাল যখন তিনি পদত্যাগপত্র দেন তিনি রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। মনে রাখতে হবে, রাজ্যপাল থাকলেও রাষ্ট্রপতির যেমন উপরাষ্ট্রপতি আছে, সেরকম রাজ্যের কিন্তু উপরাজ্যপাল পদটি নেই। আর কি, প্রেসিডেন্টের কাজে হচ্ছে বিলের ওপরে সাইন করা, তবে সেটি আইনে পরিণত হবে। যে বিল রাজ্যসভা লোকসভায় পাস হচ্ছে, তারপরে সেটা প্রেসিডেন্ট সাইন করবে, তবে সেটা আইনে পরিণত হবে। ঠিক সেরকমই বিধানসভাতে যে বিল পাস হচ্ছে, সেই বিলে রাজ্যপাল সাইন করলে সেটা রাজ্যের আইনে পরিণত হবে। প্রেসিডেন্টের ক্ষমতা আছে যে ক্ষমা প্রদর্শন করা কোনো দোষী ব্যক্তিকে বা কোনো অপরাধীকে। কিন্তু মনে রাখতে হবে, প্রেসিডেন্ট মৃত্যুদণ্ড যদি কোনো ব্যক্তির দেওয়া হয় শাস্তি, এই চরম শাস্তি, সেই চরম শাস্তি থেকে তিনি সেই ব্যক্তিকে রেহাই করতে পারেন বা তিনি ক্ষমা প্রদর্শন করতে পারেন। অন্যদিকে রাজ্যপালও ক্ষমা প্রদর্শন করতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষমা তিনি কিন্তু রেহাই করতে পারেন না। নেক্সট হচ্ছে যেটা আজকের গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের এই রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো যে একজন প্রেসিডেন্ট যিনি যখন রাষ্ট্রপতি থাকেন, তখন রাষ্ট্রপতির বিরুদ্ধে থাকাকালীন কোনো ক্রিমিনাল কেস এবং সিভিল কেস করা যায় না বা প্রসিডিং করা যায় না। ঠিক সেরকমই গভর্নর তিনি যখন রাজ্যপাল থাকেন, তাই রাজ্যপাল থাকাকালীন যেহেতু সেটি সাম্মানিক পদ, তাই তাদেরকে রক্ষা কবচ দিয়ে আছে, তাই তার বিরুদ্ধে গভর্নর থাকাকালীন কোনো ক্রিমিনাল কেস এবং সিভিল কেস তার বিরুদ্ধে প্রসিডিং করা যায় না, যা আজকের টপিকের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বারবার দেখা যায় কি যে রাজ্যপাল আর রাজ্য সংঘাত দেখা যায়। মেনলি কেন দেখা যায়? মেনলি হলো যে একজন গভর্নর কিন্তু একটা নিরপেক্ষ পদ, রাজ্যপাল কিন্তু একটা নিরপেক্ষ পোস্ট, সবার রাজ্যপাল। কিন্তু মনে রাখতে হবে, রাজ্যপালকে নিয়োগ করে প্রেসিডেন্ট কিন্তু নিজের পছন্দ মতো ব্যক্তিকে নিয়োগ করেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট বা হোম মিনিস্ট্রি যে লিস্ট দেয় বা যে রেকমেন্ডেশন দেয়, তার উপরে ভিত্তি করে প্রেসিডেন্ট কিন্তু রাজ্যপালকে নিয়োগ করেন। আর সবসময় যে কেন্দ্রের যে শাসক দল আছে, সে তার নিজের পার্টির লোককে বা নিজের পছন্দ লোককে বা নিজের ঘনিষ্ঠের লোককেই রাজ্যপাল করে তিনি পাঠান।
মেনলি সমস্যা হয় কোথায়, যদি সেন্ট্রাল গভর্নমেন্টেও এক রাজনৈতিক দল ক্ষমতায়, রাজ্য সরকারেও এক রাজনৈতিক দল ক্ষমতায়, তাহলে সমস্যা হয় না, যেটাকে আমরা ডবল ইঞ্জিন সরকার বলি। কিন্তু যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে আর রাজ্যে অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তখন কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়। আর তখনই সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের পছন্দ করা ব্যক্তিকে সেই রাজ্যের রাজ্যপাল হিসাবে করে পাঠান। এই রাজ্যপালের মাধ্যমে তারা রাজ্যের কাজের উপরে তারা ইন্টারফেয়ার করতে পারে বা নাক গলাতে পারে। আর তাহলেই কিন্তু দেখা যায় যে রাজ্যপালের একটা সংঘাত দেখা দেয়, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল যখন সেই রাজ্যের ক্ষমতায় থাকে। রাজ্যের কোনো কাজ পছন্দ না হলে রাজ্যপাল তার বিরুদ্ধে মতামত দেন। অনেক সময় তিনি নিজে অফিসার নিয়ে ভিজিটিংয়ে চলে যান সেই নির্দিষ্ট স্থলে, কিংবা রাজ্যের বিরুদ্ধে তিনি নির্দেশ দেন যে এই কাজ করুন, এই কাজ করুন। কিন্তু রাজ্যপালের ক্ষমতা কিন্তু সীমিত। সমস্ত প্রশাসনিক ক্ষমতা দেওয়া আছে আমাদের রাজ্য সরকারকে, অর্থাৎ রাজ্যের প্রশাসনিক ক্ষমতার অধিকারী হলেন বা প্রধান হলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে সব ক্ষমতা দেওয়া আছে, কিন্তু রাজ্যপালকে বেশি ক্ষমতা দেওয়া নাই। কিন্তু রাজ্যপাল পেছন থেকে যখন ইন্টারফেয়ার করেন বা কাঠি করেন, তখন রাজ্য সরকার কিন্তু একটা বিপদে পড়ে বা একটা দোলাচলে পড়ে, একটা খারাপ জায়গায় চলে যায়, নেগেটিভ একটা এফেক্ট দেখতে পাওয়া যায়। আর তার নিয়েই কিন্তু রাজ্য সরকার আর রাজ্যপালের মধ্যে একটা সংঘাত চলে বেশিরভাগ ক্ষেত্রেই। এখন এই যে বললাম, রাজ্য আর রাজ্যপালের মধ্যে সংঘাত কিন্তু পশ্চিমবঙ্গেও অনেক দিন ধরে চলছে, যেদিন থেকে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় এসছে। এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, যিনি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথেও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের একটা বাকবিতণ্ডা বা দ্বন্দ্ব চলছিল। অনেকে মনে করেন এই যে বিজেপির হয়ে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যের উপরে নাক গলাচ্ছিলেন বা পশ্চিমবঙ্গ সরকারকে চাপে রাখছিলেন, তারই পুরস্কার স্বরূপ তিনি উপরাষ্ট্রপতি পেয়েছেন বা প্রার্থী হয়েছিলেন। ঠিক সেরকমই বর্তমানে যিনি রাজ্যের রাজ্যপাল আছেন সিভি আনন্দ বোস, তিনিও কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন কাজ নিয়ে কিন্তু তিনি মতামত প্রকাশ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি সেই স্পটে গেছেন। এমনকি রাজ্য সরকারকে বিভিন্ন যে কাজ, সেই কাজে তার ভিন্ন মত হয়, তিনি কিন্তু বিভিন্ন অর্ডার দিয়েছেন। বিশেষ করে এই ভিসি নিয়োগ কিংবা পিএসসি চেয়ারম্যান নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে তিনি ভিন্ন মত প্রকাশ করেছেন। তার ফলে রাজ্যপাল সংঘাত কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। এমনকি যে রাজ্যের যে ক্ষমতায় যে দল আছে সেই দল রাজ্যপালকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছে। এমনকি রাজ্যপালকে সাপোর্ট করে যে বিজেপি দল আছে, অর্থাৎ রাজ্যের যে বিরোধী দল, তারাও কিন্তু রাজ্য সরকারকে ক্রিটিসাইজ করেছে। আর এই যে দ্বন্দ্ব চলছিল, তার মধ্যে নতুন যোগ হয়েছে কি, যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অর্থাৎ এক মহিলা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এখন সেজন্যই যারা কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি বলছে যে কি তারা রাজ্যপালকে সাপোর্ট করছে আর বলছে যে এটার সাজানো ঘটনা, তাই রাজ্যপালেরকে অসম্মান করতে চাইছে, তাই ইচ্ছা করে এই অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার বলছে যে না, এরকম গুরুতর অভিযোগ যে ব্যক্তির বিরুদ্ধে হয়েছে, তার কারণে তিনি এরকম কুকর্ম করে রাজ্যপালের যে পদ, সেই পদটিকে তিনি অসম্মান করেছেন এবং তার পদত্যাগপত্র চাইছে, আর কি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার গ্রহণ করার কথা বলছে। ওদিকে রাজ্যপাল কি বলেছে যে এটা সাজানো ঘটনা, তার বিরুদ্ধে যারা এরকম অসম্মানজনক কাজ করতে চলেছে বা করছে তাদের যেন মঙ্গল হয়, এরকম তিনি কথা বলেছেন। এখন সত্যি যদি তিনি এরকম কুকর্ম করে থাকেন, তার বিরুদ্ধে কি হবে, তার বিরুদ্ধে কোনো কি আইনি ব্যবস্থা নেওয়া যাবে, তাহলে কি তিনি গ্রেপ্তার হবেন, সেটাই কিন্তু আমাদেরকে জানতে হবে। মেনলি কেস এগেনস্ট গভর্নর আর্টিকেলে, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 361-তে বলা আছে যে নো ক্রিমিনাল কেস ইন টাইম এগেনস্ট প্রেসিডেন্ট অ্যান্ড রাজ্যপাল এবং যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি যখন তারা মেয়াদে থাকবে বা যখন তারা পদে থাকবে, সেই মেয়াদ চলাকালীন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আর সিভিল কেস কিন্তু তোলা যাবে না বা করা যাবে না। ক্রিমিনাল কেস তো করাই যাবে না, সিভিল কেস করা যাবে, সেটাকে 3 মাস আগে সেটাকে নোটিশ দিতে হবে। আর যদি তিনি খারাপ কাজ করেন বা ক্রিমিনাল কেস কাজ করেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলেও কিন্তু তাকে ইন্টারোগেট করা যাবে না, তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, তার বিরুদ্ধে তাকে ইনভেস্টিগেট করা যাবে না, এমনকি রাজভবনেও কিন্তু পুলিশ যেতে পারবে না। শুধু তাই নয়, তার বিরুদ্ধে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে কোনো কেস কিন্তু করা যাবে না যতদিন তিনি সেই পদে থাকবেন। এখন তাহলে তিনি যদি সত্যি এরকম কুকর্ম করেন, তাহলে কি তিনি ছাড় পেয়ে যাবেন? কিন্তু ভারতের সংবিধান তো বলছে আইনের চোখে সবাই সমান, কেউ কিন্তু আইনের থেকে বাইরে নয়। তাহলে কি হবে যখন রাজ্যপালের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে? তাহলে কি হয়, যেহেতু রাজ্যপাল একটি সাম্মানিক পদ, তাই এরকম অভিযোগ উঠলেই সাধারণত দেখা যায় যে রাজ্যপাল নিজে রিজাইন করে দেন, পদত্যাগ দিয়ে দেন, কিংবা যেহেতু প্রেসিডেন্ট রাজ্যপালকে নিয়োগ করেছেন,
প্রেসিডেন্ট যখন দেখেন যে সেই পদের অমর্যাদা হচ্ছে, তখন তিনি সেই পদ থেকে বা রাজ্যপালকে সেখান থেকে রিমুভ করে দেন বা পদত্যাগ করতে বাধ্য করেন বা তাকে অপসারণ করেন। এখন যদি রাজ্যপাল বলছে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে, আমি পদত্যাগ করব না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যতক্ষণ তিনি পদে থাকবেন, রাষ্ট্রপতি যদি তাকে পদত্যাগ অপসারণ না করেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ করা যাবে না। কিন্তু আমি যে প্রথমে বললাম যে এই বিষয় নিয়ে, এই কেস নিয়ে ইনভেস্টিগেশন চলছে, হেয়ার স্ট্রিট থানা এক পেশে ইনভেস্টিগেট করছে বা ওয়ান সাইডেড ইনভেস্টিগেশন করছে, যে সেই ব্যক্তি, যে মহিলা যে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাকে ইন্টারোগেট করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ঘটনা কতটা সত্য আছে না কতটা মিথ্যা আছে। যদি ঘটনা সত্য হয়, প্রমাণ পুলিশ পায়, তাহলে সেই ইনভেস্টিগেশন রিপোর্ট পুলিশ কোথায় নিয়ে যাবে? কোর্টে নিয়ে যাবে। কোর্টে কিন্তু নিয়ে যাওয়া যাবে না, কিন্তু সেই রিপোর্ট কাকে পাঠাবে? সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠাবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট রেকমেন্ডেশন দিয়েছে রাষ্ট্রপতিকে রাজ্যপাল নিয়োগ করার ক্ষেত্রে। আর একটা রিপোর্ট পাঠাবে প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে, যে এই ব্যক্তির বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া গেছে, গুরুতর অভিযোগ পাওয়া গেছে, এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। তখন এই প্রেসিডেন্ট বা এই রিপোর্ট দেখার পরে তাকে সেই পদ থেকে অপসারণ করেন। এখন যেহেতু রাজ্যপাল বিবাদ, রাজ্যপাল নিজের থেকে পদত্যাগ করবেন কিনা, কিংবা রাষ্ট্রপতি তাকে অপসারণ করবেন কিনা, কিংবা রাজ্যের রিপোর্ট পাওয়ার পরে রাষ্ট্রপতি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন কিনা, সেটা কিন্তু এখন পুরো নির্ভর করছে কেন্দ্রের উপরে বা রাষ্ট্রপতির উপরে। ভোট চলছে, এটা কতটা বড় ইস্যু হয় বা জলগোলা হয়, তার দিকে কিন্তু নজর থাকবে। এখন যদি রাজ্যপাল সত্যি সত্যি এরকম অপকর্ম বা কুকর্ম করেন, তাহলে তাকে পদত্যাগ করা উচিত বা রাষ্ট্রপতির উচিত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া। আর মনে রাখতে হবে, পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই কিন্তু পুলিশ তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস শুরু করতে পারবেন এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে। এখন ওই মহিলা যদি প্রতিহিংসা করে, রাজনৈতিক প্রতিহিংসা করে বা অন্য কোনো প্রতিহিংসা করে একটা সাম্মানিক পদের বিরুদ্ধে এরকম অপবাদ ছড়ান, সেটাও কিন্তু সমান অপরাধ। তাহলে যদি কেসটা মিথ্যা হয়, তাহলে সেই মহিলার বিরুদ্ধেও কিন্তু স্টেপ নেওয়া উচিত। এই হলো আজকের ভিডিওতে টোটাল বিষয়টিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।